স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত কয়েকটি নির্বাচনের প্রথা ভেঙে পৌর নির্বাচনে ভোটারদের বেশ উপস্থিতি ছিল। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষাও করেছেন ভোটাররা। তবে বেশিরভাগ পৌরসভায় বিএনপি প্রার্থীরা এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। আর ভোট কারচুপির অভিযোগে কয়েকটি জায়গায় ভোট বর্জনও করেছেন তারা। তবে সরকার দলীয় প্রার্থী এবং স্থানীয় নির্বাচনের কমিশনের দাবি ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। সোমবার সারা দেশে 24টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। বিগত কয়েকটি নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলেও প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজশাহীর দুটি পৌরসভা পুঠিয়া আর কাটাখালীতে যথারীতি ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। মোটামুটি ভালো অবস্থা, সবাই ভালোভাবে ভোট দিচ্ছে। 15টা দাঁড়াইছি, এখন 15:09টার মতো বাজছে। ভোট তো কম টানছে লাইনে। বরিশালেও দুটি পৌরসভায় ভোট হয়েছে। ভোটার উপস্থিতি ছিল অনেক নির্বাচনের চেয়ে বেশি। তবে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে উজিরপুর পৌরসভার মহিলা কলেজ কেন্দ্রে একটি সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। এদিকে দুই প্রার্থীর ভোট নিয়ে বরাবরের মতোই ছিল প্রবল ভিন্নমত। নির্বাচনের পরিস্থিতি খুব খারাপ। আমার এজেন্ট বাইর করে দিয়েছে, 6 নম্বরে কোনো এজেন্ট নাই। এই ধরনের অভিযোগ আমি মনে করি ভিত্তিহীন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী যে অভিযোগ করেছেন, 2টি কেন্দ্র থেকে তাদের প্রার্থীর এজেন্ট বের করে দিয়েছেন। আমি সেসব কেন্দ্র গিয়েছি এবং তাদের যে প্রার্থীর এজেন্টকে বের করে দিয়েছে তাদেরকে আমি কেন্দ্রের ভিতর ঢুকে দিয়েছি। প্রথম দফায় চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয়েছে। নিজের ভোট নিজে দিতে পেরে খুশি ভোটাররা। আওয়ামী লীগ ও বিএনপির দুজন মেয়র প্রার্থীর পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে নির্বাচনে। আমার সমর্থিত কোনো ভোটারদেরকে ভোট সেন্টার যাতে দিচ্ছে না, পথে পথে ব্যারিকেড করে বন্ধ করে রেখে দিচ্ছে। নগর সাথে অন্য প্রার্থীদের কোনো রকমের সমস্যা নাই। কয়েকটি পৌরসভায় ভিন্ন ঘটনাও ঘটেছে। পঞ্চগড়ে দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর করেছে। কালেক্টরেট আদর্শ নিকেতন স্কুলের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর ও সাভারের ধামরাইয়ের একাধিক প্রার্থী। বয়কট করলাম, এই নির্বাচনকে মানি না। নিয়ম অনুযায়ী সোমবার সকাল 8টায় শুরু হয়ে বেলা 4টায় ভোট গ্রহণ শেষ হয়। 24টি পৌরসভায় মোট ভোটার 6,24,807 জন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দর্শক, ইভিএমে হওয়া পৌর নির্বাচনে এরই মধ্যে কয়েকটি জায়গায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের জয় লাভের খবর পাওয়া গেছে। এদের মধ্যে মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগের কামরান চৌধুরী, পটুয়াখালীর কুয়াকাটায় স্বতন্ত্র আনোয়ার হালদার, মানিকগঞ্জ সদরে আওয়ামী লীগের রমজান আলী, নেত্রকোনার মদনে আওয়ামী লীগের সাইফুল ইসলাম, পাবনার চাটমোহরে আওয়ামী লীগের শাখাওয়াত হোসেন, কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের তারিকুল ইসলাম, বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের গোলাম কবির জয়ী হয়েছেন বলে খবর এসেছে। বর্তমান নির্বাচন কমিশন থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন কমিশনারের আবারও পদত্যাগ চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ সময় তিনি স্থানীয় নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন। বিশিষ্ট নাগরিকেরা, বুদ্ধিজীবীরা সবাই মনে করে যে নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ, তাহলে তাদের তো থাকা উচিত না। অনার ডিমান্ড করে যে দে শুড রিজাইন এন্ড গো। ইভিএম এই একেবারে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং ইভিএম বোর্ডকে দেওয়ার পেছনেও আমরা বলেছিলাম যে একটা উদ্দেশ্য কাজ করছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার পুরোপুরি বর্তমান সরকার আওয়ামী লীগকেই সহযোগিতা করা। যুক্তরাজ্য থেকে যারা দেশে ফিরবেন তাদেরকে নিজের খরচে বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি একথা বলেন। আর যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের এখনো বিমান বন্ধ হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তৌফিক মাহমুদ মোন্নার রিপোর্ট। কোভিড-19 নতুন ধরন ছড়িয়েছে যুক্তরাজ্য জুড়ে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভার্চুয়ালি মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেয়।
বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানান লন্ডন ফেরতদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকার কথা। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক তার যদি গতকালকেরও আপনার থাকে নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি ইসে থাকতে হবে। ওইটা 14 দিন। আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিয়াবাড়িতে আর যে হজ ক্যাম্পে আছে সেইখানে থাকবে 14 দিন। আর কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে, যদি কোনো ওয়েল অফ থাকে তাদেরকে বিদেশে যেরকম এখন অপশন দেওয়া হচ্ছে সেই হোটেলগুলোকে খালি করে সেই হোটেলগুলোতেও তাদের ব্যবস্থা রাখা যাবে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন ধরনের দেখা মিললেও দেশটির সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ এখনও চলার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে তাদেরকে কোয়ারেন্টাইনে খুব স্ট্রং ভিউ নিতে হবে, এবং এটা উনি আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, যেটা দুটো অপশন ছিল, বন্ধ করা হবে না স্ট্রং কোয়ারেন্টাইনে যাওয়া হবে। তো লাস্টলি ডিসিশন হয়েছে যে স্ট্রং কোয়ারেন্টাইনে যাওয়া হবে। লন্ডন থেকে বাংলাদেশ এলে কবে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে তা আজকে রাতেই জানানো হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 27 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,479 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন শনাক্ত হয়েছেন 932 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে 5,10,080 জনে দাঁড়িয়েছে। আরো 1,357 জন সহ এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে 4,53,318 জনে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় 24 ঘন্টায় 13,039টি নমুনা সংগ্রহ ও 12,617টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে 2 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান করে মহাসড়ক আইন করতে যাচ্ছে সরকার। একই সাথে সুষ্ঠুভাবে হজ ও ওমরা ব্যবস্থাপনা করতে নতুন আইন করতে যাচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। মহাসড়কে আপনার যদি অবৈধভাবে স্থাপনা করেন তাহলে সেক্ষেত্রে সে 2 বছরের কারাদণ্ড বা স্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক 5 লক্ষ টাকা এবং অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক 50,000 টাকা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। যে চুক্তি এখানে হওয়ার পরে কেউ গিয়ে যদি ওই দেশেও ঠকায় তাহলে সেটাও সেই অপরাধটা এইখানে করা হয়েছে বলে গণ্য হবে, এবং সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ক্রিমিনাল বা লিগাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া যাবে। 71 মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডে দণ্ডিত মীর কাশেম আলীর $25 মিলিয়ন পাচার মানি লন্ডারিং আইনে এখতিয়ার সম্পূর্ণ তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুদক। 71 মানবতা বিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে 2010 সালের 10 মে 6 মাসের জন্য আমেরিকান কনসালটেন্সি ফার্ম KCD অ্যান্ড অ্যাসোসিয়েটের সঙ্গে চুক্তি করেন মীর কাশেম আলী। অভিযোগটি আসার পর দুদক এবং অর্থ পাচারের এই বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু হয়। 2012 সালের 25 অগস্ট আদালতের অনুমতিক্রমে দুদকের উপপরিচালক নূর হোসেন খান মীর কাশেম আলীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদে মীর কাশেম এসব অভিযোগ অস্বীকার করেন। অবশেষে করোনা মোকাবিলায় মার্কিন কংগ্রেসে পাশ হওয়া $90,000 কোটি প্রণোদনা বিলে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সপ্তাহে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া $90,000 কোটি প্রণোদনা প্যাকেজে বার্ষিক $75,000 নিচে আয় করা মার্কিনীদের এককালীন $600 দেওয়ার প্রস্তাব করা হয়। তবে ট্রাম্প চান জনপ্রতি $600 থেকে বাড়িয়ে $2,000 বা দম্পতিদের জন্য $4,000 করার। এর আগে ট্রাম্প প্রণোদনা প্যাকেজে স্বাক্ষর না করায় প্রায় 1.5 কোটি মার্কিনীর বেকার ভাতা হুমকির মুখে পড়ে। কক্সবাজারের রুখিয়া থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার বেলা 12টার দিকে উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে 13টি বাস ভাসানচরের দিকে রওনা দেয়। সেখানে আছে 1134 জন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে দ্বিতীয় দফায় মোট 7,000-এর বেশি রোহিঙ্গা ভাসানচরে যেতে সম্মতি জানিয়েছেন। আগামী কয়েকদিন এই প্রক্রিয়া চলমান থাকবে। এর আগে গেল 4 ডিসেম্বর 1,642 জন রোহিঙ্গা প্রথম দফায় ভাসানচরে গেছেন।
এদিকে আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আহ্বান জানান তিনি। দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর কার্যকর কোনো চাপ তৈরি করা যায়নি। এ বাস্তবতা রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা করা কতটুকু যৌক্তিক, তাই বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তবে বেসরকারি হাতে চাল আমদানির ক্ষেত্রে বাজার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ সংশ্লিষ্টরা। অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন বলছে এক্ষেত্রে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে নজরদারির কোনো বিকল্প নেই। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। চাল সারা বিশ্বকে নিয়ন্ত্রণে রাখলেও করোনার নিয়ন্ত্রণে রাখতে পারেনি যার মূল্য, যার ফলস্বরূপ বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে এখন কেজি প্রতি 50 টাকা। এমন বাস্তবতাকে মেনে নিয়েই রোববার খাদ্যমন্ত্রী জানান বিদেশ থেকে চাল আমদানিতে শুল্ক কমানোর কথা, যদিও 2020 সাল শুরু হয়েছিল চাল ব্যবসায়ীদের ভর্তুকি প্রদানের মধ্য দিয়েই। বেসরকারিভাবে চাউল আমদানি করার জন্য, তবে এটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে। সরকারের এই সিদ্ধান্তের একদিনের মধ্যেই পাল্টে গেছে রাজধানীর পাইকারি বাজারগুলোর পরিস্থিতি। পাইকাররা জানান কর হ্রাসের সিদ্ধান্তের কারণে মিল মালিকদের সিন্ডিকেট থেকে হাফ ছেড়ে বাঁচলেন তারা। মিলারদের কাছে আমরা জিম্মি হয়ে গেছিলাম। বাজার নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র বাইরে থেকে চাল আমদানি খুব প্রয়োজন ছিল আমাদের জন্য। সিন্ডিকেট গেছিল, এটা একটু ভেঙে যাবে আর কি। খুচরা বাজারে এখনো পড়েনি এর প্রভাব, তবে ব্যবসায়ীরা বলছেন জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কমতে পারে চালের মূল্য। লাভ তো হচ্ছে না, তৃতীয়ত কাস্টমার ইমপ্রেস করতে পারতেছে না। এক সপ্তাহের মধ্যে আবার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন বলছে বেসরকারি হাতে চাল আমদানির ফলে তৈরি হতে পারে নতুন সিন্ডিকেট। সাধারণ ব্যবসায়ীদের হাতে যদি আবার এই চাউলের ব্যবসাটা দিয়ে দেওয়া হয়, তারাই যদি আমদানি করে, তাহলে দেখা যাবে যে এই চাল যারা আমরা চাল মালিক আছি, যারা বড় বড় মেগা বলি, যাদেরকে বলি আমরা কর্পোরেট, তারাই কিন্তু চালটা ইম্পোর্ট করে নিয়ে আসবে। এছাড়াও এমন এক সময় চাল আমদানিতে শুল্ক হ্রাসের ঘোষণা আসলো যখন আমনের ভরা মৌসুম চলছে, তাই এ সময়ে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছেন ক্যাবের সাবেক সভাপতি। কৃষক ন্যায্য মূল্য পায় এবং মূল্য যেন এত হ্রাস পায় না যাতে কৃষক সংকটে পড়ে। এইখানে একটা ব্যালেন্সিং এর ইস্যু আছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও জানান তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 31 ডিসেম্বরের মধ্যে রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের অবৈধ দোকান পুরোপুরি উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মার্কেটটিতে নকশা বহির্ভূতভাবে 753টি দোকানের এরই মধ্যে 2/3 উচ্ছেদ করা হয়েছে। এদিকে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অবিলম্বে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। মো খন্দকারের রিপোর্টে বিস্তারিত। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে পঞ্চম দিনের মতো নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার দুপুর থেকে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। সব মিলিয়ে 4 দিনে এই মার্কেটের 2/3 নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করা হয়েছে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মূল নকশার বহির্ভূতভাবে গড়ে উঠেছে 753টি দোকান। মার্কেটের গাড়ি পার্কিং, লিফট এবং টয়লেটের জায়গায় গড়ে তোলা হয়েছে এসব অবৈধ দোকান। এমন বাস্তবতায় দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের আবার ব্যবসা করার সুযোগ করে দেওয়ার দাবি জানান ভুক্তভোগী দোকান মালিকরা। আমাদের যদি ভাই 3টা মাস সময় দিতে, বুঝছেন, আমরা যে নিচে আমরা এখন এতগুলো মানুষগুলো যাবো কই? মার্কেটে ফোন দিয়ে আমরা মার্কেটে ঢুকতে পারি না। ডিএসসিসির ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন বলেন মার্কেটটি আবারও খুলে দেওয়া হবে। বিভিন্ন দোকানদার তারা তাদের গোডাউনের জন্য বা তাদের নিজস্ব সুবিধার্থে তারা উপরে 5 তলায় কিছু দোকান তৈরি করে মালপত্র স্টক করে রাখত, পুরোটাই অবৈধ। এর আগে গত 17 ডিসেম্বর থেকে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ শুরু করে ডিএসসিসি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার ফিরে দেখা 2020। নতুন বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পা রাখবে বাংলাদেশ। তবে গৌরবোজ্জ্বল বছরে
পা রাখলেও করোনার ছোবল ওলটপালট করে দিয়েছে 2020 সালের বিশ্ব অর্থনীতি, যার অভিঘাতে বছর জুড়ে বিপর্যস্ত ছিল দেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি ও কর্মসংস্থান। দারিদ্র্যের তালিকায় যুক্ত হয়েছে অনেক নতুন মুখ। এর মাঝে অর্থনীতিতে কিছুটা আশার আলো জুগিয়েছে প্রবাসী আয়, রেকর্ড রিজার্ভ ও প্রবৃদ্ধি। তুলনামূলক নিয়ন্ত্রণে ছিল মূল্যস্ফীতির চাপও। সব মিলে কেমন ছিল 2020-এর অর্থনীতি, সে বিশ্লেষণ তুলে ধরছেন বাবু কামরুজ্জামান। ক্যালেন্ডারের পাতায় কালো অধ্যায় খচিত বছর হয়ে থাকবে 2020 সংখ্যাটি। কোভিড-19 ছোবলে লাখো প্রাণ তো গেছেই, বিশ্ব অর্থনীতির সব সমীকরণও গেছে পাল্টে। গোটা বিশ্বের মতো বাংলাদেশও বছর জুড়ে মোকাবেলা করেছে বহু চ্যালেঞ্জ। তবে চূর্ণ বিচূর্ণ অর্থনীতিতে প্রায় সারা বছর ঘুরে ফিরে এসেছে কোভিড-19-এর অভিঘাত। নজিরবিহীন এক মহামারীর বাস্তবতা কাঁধে নিয়েই অনিশ্চিত বছরে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন বলছে, করোনা সংক্রমণ শুরুর পর জুন শেষে দারিদ্র্যের হার বেড়ে 29.4% এবং অতি দারিদ্র্যের হার 20.5% ঠেকেছে, যা করোনার আগেও ছিল অর্ধেক। বিপর্যস্ত অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি কিংবা রপ্তানি খাত সংকুচিত হয়ে এসেছে সবারই ব্যবসায়িক আকার। ধস নামে শিল্প উৎপাদনে, চাঙ্গা হতে থাকা আবাসন খাতেও নেমে আসে বিপর্যয়। রপ্তানির শীর্ষ খাত তৈরি পোশাকের অবস্থান বিশ্ববাজারে ধরে রাখলেও করোনার শুরুতেই এপ্রিল পর্যন্ত ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয় প্রায় $3.25 বিলিয়ন। সব মিলে পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি কমে প্রায় 18%। কেবল 2020 নয়, নতুন অর্থ বছরের জন্য সবচেয়ে বড় অভিঘাত নামে চাকরির বাজারে। বিশ্বব্যাংক গোষ্ঠীভুক্ত প্রতিষ্ঠান আইএফসির এক সমীক্ষায় দেখা যায়, কোভিড-19-এর কারণে দেশের অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত 37% লোক বেকার হয়েছেন। আমরা যে ধরেন একটা তলানিতে গিয়েছিলাম মার্চ, এপ্রিল, মে মাসে, সেখান থেকে অনেকটা বেরিয়ে আসা সম্ভব হয়েছে। সবাই একইভাবে বের হতে পারেনি। তবে করোনার সাথে লড়াই করেও দেশের অর্থনীতিতে আশার সঞ্চার করেছে রেমিটেন্স বা প্রবাসী আয়। 11 মাসে আদায় প্রায় 2,000 কোটি টাকা, দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এছাড়া বিজয়ের মাসে দেশের রিজার্ভ ছাড়িয়ে যায় $42 বিলিয়ন। 2020 সালে প্রবৃদ্ধির পূর্বাভাসে দক্ষিণ এশিয়ায় অন্যতম শীর্ষ অবস্থানে থাকার আন্তর্জাতিক পূর্বাভাসও মিলেছে বাংলাদেশের। কর্মসংস্থান এবং উৎপাদনে গ্রামীণ অর্থনীতিতে শহরের তুলনায় অনেক কম আঘাত এসছে। অর্থনীতি বিপর্যস্ত থাকলেও মূল্যস্ফীতির খুব বেশি বাড়তি চাপ নিতে হয়নি সাধারণ মানুষকে, যা খানিকটা স্বস্তি দিয়েছে করোনাকালীন অর্থনীতিকে। বিবিএস-এর আগস্টের সাময়িক হিসেবে উঠে আসে, করোনার মাঝেও দেশের মাথাপিছু আয় ছাড়ায় $2,000, বছর ব্যবধানে যা বেড়েছে $155। শত বাধা আর প্রতিকূলতা সত্ত্বেও কোনো কিছুতেই দমানো যায়নি সবুজ শ্যামল অদম্য বাংলাদেশকে। তাই তো মহামারীর ক্ষতচিহ্ন কাটিয়ে নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে ঘুরে দাঁড়াবে লড়াকু বাংলাদেশ, এমন শুভকামনার প্রত্যয় থাকছে 2021-এর জন্য। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মহামারীর বছর 2020। এবছর বাংলাদেশ হারিয়েছে অগণিত মানুষকে। ব্যবসা ক্ষেত্রে থেকে চলে গেছেন বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার। অন্তর্বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। করোনার এই বছরে অনেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকেই হয়েছেন বেকার। আবার যারা সৃষ্টি করেন কর্মসংস্থান, তাদের অনেকে চলে গেছেন পৃথিবী ছেড়ে। বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মালিক নুরুল ইসলাম বাবুল এবছর করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে নুরুল ইসলাম বাবুলের বয়স হয়েছিল 74 বছর। 13 জুলাই তিনি চলে যান পৃথিবী ছেড়ে। এবছর ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অন্যতম মালিক লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। 1 জুলাই কুমিল্লায় পৈতৃক বাড়িতে ঘুমের মধ্যে 75 বছর বয়সে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত জটিলতা ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম। 24 ডিসেম্বর 78 বছর বয়সে মারা যান তিনি। এম এ হাশেম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। এনআরবি গ্লোবাল ব্যাংক এবং এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম 65 বছর বয়সে মারা যান। করোনা আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
31 মে মোনেম গ্রুপের মূল উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি ও গ্রুপের চেয়ারম্যান এম আব্দুল মোনেম মারা যান। এছাড়াও 2020 সালে দেশে মারা যান শতাধিক ব্যবসায়ী। খুলনা ক্লাব লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী কাজী আহমদ চুন্নু 70 বছর বয়সে করোনায় মারা যান। এছাড়াও রিয়েল লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ বরণ চৌধুরী, চা শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী আফসার মুইন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী তাপস সাহা সহ অনেকের নাম উল্লেখযোগ্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার ইউএইচএফপিও কর্মকর্তাকে পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের 48 ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে ইউএইচএফপিও ফোরাম। সোমবার সকালে রাজধানীর মতিঝিলে স্বাস্থ্য প্রকৌশল ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই 5 দফা দাবি জানানো হয়। ঢাকা ছাড়াও দেশের সকল বিভাগীয় জেলা শহর ও বিভিন্ন জেলায় প্রতিবাদ সভা করেছে ইউএইচএফপিও ফোরাম। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত চিকিৎসক কর্মকর্তাকে গ্রেপ্তার না করতেও দাবি জানান তারা। জামালপুরের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু থেকে সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে বেশি মনোনিবেশ করেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম BJRF আয়োজিত মুক্ত আলোচনায় কথা বলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আকবা মোজাম্মেল হক। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি নারী বান্ধব। এই সরকারি ইউনিয়ন ও উপজেলা পরিষদকে নারীকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, একজন নারী ও মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিক হিসেবে প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হলে তিনি ক্লাবের উন্নয়নের জন্য আরো বেশি অবদান রাখতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। মামলার অন্যতম আসামি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে আইনজীবীরা সময় আবেদন করলে আদালত এই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 11 জানুয়ারি দিন ধার্য করেন। শুনানি শেষে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক সৈয়দা হোসনেয়ারা এ আদেশ দেন। এর আগে সকাল 9টা 50 গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অর্থ আত্মসাতের মামলায় চার্জ শুনানির জন্য মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে আদালতে হাজির করা হয়। তিনি সহ এই মামলার 6 জন আসামি। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কমেনি শীতের দাপট। গেল দুদিন ধরে কুয়াশার দাপট কিছুটা কমলেও বেড়েছে শীত। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে সকালে সূর্য দেখা মিললেও বিকেলের পর থেকে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয় জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সেখানকার হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগের সংখ্যা। এবার এফার্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানী বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের 210তম প্রিন্সিপাল শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস পারভিন হক শিকদার এমপি আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকিং শাখায় গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। নতুন বছরে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সোনার বাংলা আমানত স্কিম এবং দারিদ্র্য মুক্তি লোন প্রকল্পের আওতায় 3% হারে কৃষি যন্ত্রপাতি প্রদান করার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে আমরা দীর্ঘদিন পরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন যা আপনাদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে জানাবো খেলার সংবাদ। স্থগিত হওয়া শ্রীলঙ্কা সিরিজ গড়াতে পারে আগামী এপ্রিলে, এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। আরো জানান, করোনাকালে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য এখন প্রস্তুত বিসিবি। আরিফুল ইসলামের রিপোর্ট।
বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। করোনাকালে ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি অন্য দেশগুলোকে বার্তা দিয়েছে বাংলাদেশ প্রস্তুত আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে। মিলেছে ইতিবাচক সাড়া। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে প্রথমবার বায়োবাবলের অধীনে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের চ্যালেঞ্জ বিসিবির সামনে। অভিজ্ঞতার সঞ্চার ঘরোয়া 2 টুর্নামেন্ট। ক্যারিবীয়রা সফরের প্রথম 3 দিন থাকবে হোম কোয়ারেন্টিনে। জানি যে আমাদের কোন কোন এরিয়াতে বেশি স্ট্রিক্ট হতে হবে, কোন কোন এরিয়াগুলোকে আমাদের বেশি সুপারভাইজ করতে হবে। সো সেই বিষয়গুলো বিবেচনা করে আমরা ইতিমধ্যে একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। ফার্স্ট 3 ডেজ একটা যেটা হবে, হয়তো তারা হোটেল এনভায়রনমেন্টেই থাকবে এবং পরবর্তীতে তাদের সবার টেস্ট রেজাল্ট যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে তারা মূল ট্রেনিং ক্যাম্প বা এই ফ্যাসিলিটিসগুলোর মধ্যে চলে আসবে। করোনা প্রোটোকলের জটিলতায় অক্টোবরে বাতিল হয়ে যায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। লঙ্কান ক্রিকেট ও বিসিবি পরবর্তী সময়ে সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে এপ্রিলে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো। আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলবো এবং এর সাথে যদি অন্য কোনো কিছু অ্যাড হয় সেটা আমরা আমাদের এফটিপিতে যদি আমাদের ওই স্পেসটা পাওয়া যায় আমরা সেটা ভাবে কাজ করে নেব। অ্যাট দিস স্টেজ এটা এপ্রিলকে টার্গেট করেই করা হচ্ছে। এই সময় একটা অ্যাভেলেবল স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। দুবাইয়ে টি10 লিগে ডাক পেয়েছে বাংলাদেশের 6 ক্রিকেটার, তবে জানুয়ারিতে হোম সিরিজ থাকায় ছাড়পত্র পাবার সম্ভাবনা ক্ষীণ। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় যে খেলাগুলো হবে, স্পেশালি প্রথমে যে আমাদের প্রোগ্রামগুলো প্ল্যান করা আছে তার মধ্যে এদের অনেকেই যেহেতু ইনক্লুডেড, সেক্ষেত্রে সুযোগটা আমার কাছে খুবই কম মনে হচ্ছে। এদিকে দ্রুত টাইগারদের ব্যাটিং পরামর্শকের নাম জানাবে বিসিবি। আগামী মাসের প্রথম সপ্তাহে ফিরছে কোচিং স্টাফরা। আরিফুল ইসলাম, নিউজ 24। গত 1 দশকের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আর টেস্টের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। আর টি20তে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রশিদ খান। আইসিসির ভোটিং প্যানেলের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয়েছেন তারা। বিস্তারিত রিপোর্টে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বিবেচনায় গত 1 দশকের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। ভারতের বর্তমান অধিনায়ক একই সঙ্গে পেয়েছেন দশক সেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও। আইসিসির বেঁধে দেওয়ার সময়সীমায় 2011 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের 7 অক্টোবরের মধ্যে 39টি ওয়ানডে সেঞ্চুরি সহ 10,000-এর বেশি রান করেন কোহলি। টেস্ট সেঞ্চুরি করেন 27টি, যে কারণে দশক সেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স ট্রফির জন্য তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কোহলি একমাত্র ক্রিকেটার যিনি রোববার প্রকাশিত আইসিসির 3 ফরম্যাটের দশক সেরা 3টি দলে ছিলেন। আইসিসির দশক সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়ার সময়সীমায় স্মিথ টেস্টে রান করেন 7,040। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে 65.79 গড়ে তিনি সেঞ্চুরি করেছেন 26টি। এদিকে টি20 ফরম্যাটে সেরা বিবেচিত হয়েছেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার 12.62 গড়ে 89টি আন্তর্জাতিক উইকেট শিকার করেন আইসিসির দেয়া সময়সীমায়। পেছনে ফেলেছেন 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোদের মতো টি20 সুপারস্টারদের। 2011 সালে নটিংহাম টেস্টে রান আউট হওয়ার পর ইংল্যান্ডের ইয়ান বেলকে আবার ব্যাট করতে ডেকে পাঠান মহেন্দ্র সিং ধোনি, যার ফলে তিনি পেয়েছেন স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার। অন্যদিকে দশক সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। পাশাপাশি এই প্রমিলা ক্রিকেটার জিতে নিয়েছেন ওয়ানডে ও টি20 ফরম্যাটের সেরার খেতাবও। তৌহিদুল ইসলাম, নিউজ 24। ফুটবল প্রসঙ্গ। ফেডারেশন কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। আজকের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজেনের শিশুরা। আর এই জয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখল বসুন্ধরা কিংস। আসলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্কার ব্রুজেনের শিশুরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের। ম্যাচের 49 মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন রাউল বেসেরা। জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এবার একটা চিপ করা হয়েছে, সুন্দরভাবে ছুটছেন সেক্ষেত্রে রাইট। এই মুহূর্তে কিন্তু শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। আরো জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।